আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। দর্শক, আন্তর্জাতিক খবরের পাশাপাশি বাংলাদেশের খবরও জানাবো আজকে আপনাদের জন্য। ১ম এ আমি জানাতে চাই বাংলাদেশের আ আ কি বলে আন্তর্জাতিক বিশ্বের কিছু খবর। তারপর বাংলাদেশে প্রেসিডেন্ট নির্বাচনে কি চমক দেখাতে যাচ্ছিল জামায়াত ইসলাম সেটারও কিছু তথ্য আপনাদের তুলে ধরার চেষ্টা করব। ১ম যে খবরটি দিয়ে আসতে চাই সেটা হলো আ আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে ইরানকে তারা ঘিরে ফেলছে এবং আ ইরানের যে নৌ অবরোধ মার্কিন যুক্তরাষ্ট্রের সেখানে ইরানকে পুরোপুরি বিচ্ছিন্ন করার তারা কাজ শুরু করে দিয়েছে। বলা হচ্ছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরান সংঘাতে ওয়াশিংটনের মূল উদ্দেশ্য হিসেবে আমেরিকানদের জন্য জ্বালানির মূল স্থিতি স্থিতিশীল রাখা, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং যুক্তরাষ্ট্রের অবস্থানকে আরও শক্তিশালী করার কথা তুলে ধরেছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগজেট বলেছেন যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে তার অবরোধ অনির্দিষ্টকালের জন্য বজায় রাখতে পারে। হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক রয়েছে বলে যুক্তরাষ্ট্রের করা দাবিকে ইরানের সামরিক বাহিনী অস্বীকার করেছে এবং জানিয়েছে যে তাদের অনুমোদন ছাড়া কোনো জাহাজ এই হরমুজ প্রণালীতে চলাচল করতে পারছে না। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন তেহরানকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে এমন অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করবে যা আগে কখনো দেখা যায়। এটা হলো আজকের একদম লেটেস্ট এইমাত্র আপডেটগুলো আমি মানে আপনাদেরকে একসঙ্গে জানিয়ে দিলাম। বিষয়টা আসলে কোথায় গিয়ে আটকালো? ইরানকে নতুন করে আরো বড়, বড় অবরোধে ফেলার ঘোষণা দিয়েছে মার্কিন অর্থমন্ত্রী স্কট। যে অবরোধগুলো বা যে নিষেধাজ্ঞাগুলো ইরান দীর্ঘদিন পার করে আসছে এগুলো ইরান আমেরিকার আর তোয়াক্কা করছে না। পাশাপাশি আমেরিকা যে বারবার বলছে হরমুজে তাদের কন্ট্রোল আছে এগুলো আসলে সম্পূর্ণ মিথ্যা কথা। ইরান বলছে যে এখনো হরমুজ প্রণালীতে জাহাজ ঢোকা বা বের হওয়ার ক্ষেত্রে ইরানের অনুমতি ছাড়া সম্ভব হচ্ছে না। পুরো কন্ট্রোল ইরানের হাতে আছে এবং তাদের যে প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট তিনি বলছেন ইরানকে কখনোই পারমাণবিক শক্তিধর হতে দেয়া হবে না। এইজন্য আমেরিকার যা করণীয় তারা সব করবে। কিন্তু ভেতরে, ভেতরে আসলে কি চলছে? ইরান কি করে ফেলছে ভেতরে, ভেতরে সেটার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ ইরানের সাম্প্রতিক সময়ে যে বক্তব্যগুলো আসছে, সে বক্তব্যে ইরান যা ইঙ্গিত করছে তাতে করে মনে হচ্ছে ইরান বড় কিছু করতে যাচ্ছে বা বড় কিছু করে ফেলেছে। পাশাপাশি আজকের আরেকটি খবর আসছে, হরমুজ প্রণালী ছাড়ার সময় ড্রোন হামলায় ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সামুদ্রিক সংস্থা এই তথ্যটি জানিয়েছে। তারা বলছে জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, নাবিকরা নিরাপদে আছেন বলে জানা গেছে এবং জানিয়েছে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস। হরমুজ প্রণালী দিয়ে বহির্গমনকালে একটি ট্যাংকার ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শুক্রবার ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন ইউকেএমটিও জানিয়েছে। সংস্থাটি একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলেছে যে সামরিক কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিবেদন পেয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে বহির্গমনকালে একটি ট্যাংকার চালকবিহীন ড্রোন দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে, নাবিকদল নিরাপদ ও সুস্থ আছে বলে জানা গেছে এবং পরিবেশের উপর কোনো প্রভাব পড়েনি। এতে আরও বলা হয়েছে যে ঘটনাটি রিপোর্ট করা হয় এভাবে যে সতর্কতা জারি করা হয়েছিল শুক্রবার এবং ট্যাংকারটি পরিচয় জানা যায়নি এবং এ হামলার জন্য কে বা কারা দায়ী সেই বিষয়টি এখন স্পষ্ট হয়নি। পাশাপাশি জাহাজগুলোকে সতর্কতার সাথে চলাচল করতে এবং যে কোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে তারা জানাতে বলেছে। পাশাপাশি মার্কিন ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে যা কৌশলগত জলপথ অবরোধ নৌ চলাচলের বিষয়ে বোঝাপড়া সুসংহত করার কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও নৌ পরিবহন এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের বিঘ্ন ঘটায় আশঙ্কা তৈরি হয়েছে। দর্শক, আমি এটি তুরস্কের একটি সংবাদ মাধ্যমের সর্বশেষ আপডেট আপনাদের জানালাম। অন্যদিকে আজকের ইম্পর্টেন্ট আরেকটি খবর পাওয়া গেছে যে মার্কিন সেন্টকম যারা এই যুদ্ধটি পরিচালনা করছে, সেন্টকম বা সেন্ট্রাল কমান্ড আমরা যেটাকে বলি, তারা বলছে যে সেই মার্কিন সেন্টকমের প্রধান ইরানের উপর নতুন করে হামলার জন্য আবার চাপ দিচ্ছে
এবং এই তথ্যটি প্রকাশ করেছে স্বয়ং ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 13। তাদের তথ্য মতে যে কুপার ইরানের তেল, গ্যাস ও বিদ্যুৎ কেন্দ্রের সাথে যুক্ত স্থাপনাগুলো জাতীয় অবকাঠামোর উপর নতুন করে হামলার আহ্বান জানিয়েছেন। বলা হচ্ছে যে ইসরায়েলি গণমাধ্যম দাবি করছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের সেন্টকমের প্রধান তেহরানের উপর চাপ বাড়াতে তেল, গ্যাস ও বিদ্যুৎ স্থাপনায় হামলা সহ ইরানের উপর আক্রমণ পুনরায় শুরু করার জন্য চাপ দিচ্ছে। ইসরায়েলের চ্যানেল 13 তার নাম প্রকাশ অনিচ্ছুক নির্ভরযোগ্য কয়েকটি রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, অ্যাডমিরাল ব্র্যাড কুপার গত সপ্তাহে ইসরায়েল সফরকালে প্রস্তাবটি পেশ করেন এবং সম্প্রচারকারী সংস্থাটি জানিয়েছে কুপার চিফ অফ স্টাফ ইয়াল জামির এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ অপারেশন ফোরামের একটি বৈঠকে যোগ দিয়েছেন। সেই রিপোর্টে আরো বলা হয়, কুপার ইরানের বিরুদ্ধে নতুন করে লড়াই শুরু করার এবং দেশের গ্যাস, তেল ও বিদ্যুৎ শিল্পের সঙ্গে সংযুক্ত স্থাপনাগুলো সহ ইরানের জাতীয় অবকাঠামোগুলোকে আবারও ধ্বংসের পরামর্শ দেন। ইরানের অবকাঠামোতে হামলা চালালে খেলার নিয়ম বদলে যাবে, এতে ইরানিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং বর্তমান পরিস্থিতি তারা তাদের অবস্থান পরিবর্তন করবে বলে তিনি মত দেন। মানে কি সুন্দর বুদ্ধি, বুঝছেন ইরানেরা। এত সুন্দর বুদ্ধি থাকলে তো ভালোই হয়, এরকম বুদ্ধি আমাদের নাই কেন? সেনকম প্রধান ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছেন যে যুদ্ধ পুনরায় শুরু করাই একমাত্র বিকল্প হয়ে উঠতে পারে এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চালানোর প্রয়োজন হতে পারে। পাশাপাশি মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের কাছেও তার অবস্থান তুলে ধরেন এবং প্রস্তাবটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জানানো হয়েছে। অর্থাৎ ইসরায়েল যে আজকের রিপোর্টটি করেছে, এই রিপোর্টে আমরা দুটো জিনিস বুঝলাম যে ইসরায়েলকে এই কুপার, যিনি সেন্টকমের প্রধান, তিনি এই বিষয়গুলো বলছেন এবং তিনি ডেইন কেন, যিনি মার্কিন চিফ অফ স্টাফ, তার সাথে আলোচনা করেছিলেন। ইরানে আবারও হামলার এই প্রস্তাবগুলো দেয়া হয়েছে, যার ফলে এখন আমেরিকা আবার নতুন করে যুদ্ধ শুরু করবে বা করার একটা প্রক্রিয়ার মধ্যে আছে, এমনটিও বলা হচ্ছে। দর্শক, আসলে আমেরিকা এই মুহূর্তে ইরানের সাথে যুদ্ধ চাইছে না, কারণ তাদের যে একটার পর একটা গণমাধ্যমে খবরগুলো আসছে, সেই খবর বলছে 45টি MQ-9 রিপার ড্রোন ইরানের হামলায় হারিয়েছে আমেরিকা। এক একটা রিপারের দাম প্রায় 30 থেকে 50 মিলিয়ন মার্কিন ডলার। 45টাকে আপনি হিসাব করেন, 30 থেকে $50 যদি একটা রিপারের দাম হয়, কত বিলিয়ন ডলার এখানে খরচ হয়েছে। আমেরিকার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে ইরানে হামলা করতে এসে আমেরিকা যে বিশাল অর্থনৈতিক সংকটে পড়েছে, এটা আমেরিকার গণমাধ্যমগুলো স্পষ্ট করে পৃথিবীকে জানাচ্ছে। পাশাপাশি শুধু এই MQ-9 রিপার নয়, তারা হারিয়েছে তাদের মূল্যবান যুদ্ধ বিমান, হারিয়েছে তারা আকাশ প্রতিরক্ষা সিস্টেমের ব্যাটারি, হারিয়েছে রাডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, হারিয়েছে তারা প্রতিরক্ষার নানান রকম সরঞ্জাম এবং জর্দান, কুয়েত, কাতার, বাহরাইন এবং আরো কয়েকটি গালফ কান্ট্রিতে থাকা মার্কিন মূল্যবান যুদ্ধাংশ, মানে কি বলো, যুদ্ধাস্ত্র এবং তাদের প্রচুর সেনাও হারিয়েছে। এগুলোর মূল্য অনেক। মার্কিন গণমাধ্যম বলছে এই হামলা থেকে ট্রাম্প এখন নিবৃত্ত হতে চায়, বেঁচে আসতে চায়, তবে তিনি একটি এক্সিট রুট চান যেটা সম্মানজনক। অর্থাৎ ইরান এই যুদ্ধে জয়ী হয়ে গেলে কার্যত আমেরিকার পরাজয় হয়ে যাবে। পৃথিবীকে দেখাতে হবে যে এই যুদ্ধে ইরান নয়, আমেরিকা জিতেছে, এমন একটা প্রেক্ষাপট ইরানের কাছ থেকেই আমেরিকা চাইছে। খুব ইন্টারেস্টিং না? আমেরিকা ইরানের কাছ থেকে এমন একটি এক্সিট রুট চাচ্ছে যেখানে পৃথিবীকে ট্রাম্প বলতে পারবেন তিনি ইরানের কাছে বিজয় লাভ করেছেন, কারণ তার এছাড়া আর কোনো পথ খোলা নেই। যদি ইরান এই পথটি তাকে না দেয়, তাহলে তিনি ইরানে নিউক্লিয়ার অ্যাটাক করতে পারেন, এমন হুমকিও দেওয়া হয়েছে। আর ইরান বলছে, যদি তুমি আমার দেশে নিউক্লিয়ার অ্যাটাক করে থাকো, তাহলে মধ্যপ্রাচ্যে তোমার 50,000 সেনা কবরে চলে যাবে, তোমার ঘাঁটিতে ইরানের পতাকা উঠবে, মানে মধ্যপ্রাচ্য দখল করে ফেলবে ইরান। মার্কিন ঘাঁটিগুলো দখল মানে কি, মধ্যপ্রাচ্য দখল করে ফেলবে ইরান। একদম প্রকাশ্যে এরকম থ্রেট দিয়েছে। দর্শক, আসেন বাংলাদেশের কিছু খবর দেই।
বাংলাদেশে কে হচ্ছেন প্রেসিডেন্ট, নেক্সট প্রেসিডেন্ট? আমাদের শাহাবুদ্দিন চুপ্পু চুপ করে হয়তো দেশ ছেড়ে চলে গেছেন, বা তিনি আত্মগোপনে আছেন, বা তিনি যেটাই করেছেন এটা নিয়ে আমাদের আর মাথা ব্যথা নেই, তিনি এখন বাতিল মাল। নেক্সট প্রেসিডেন্ট কে? বাংলাদেশের যেই সংবিধান পরিবর্তন বা সংস্কারের বিলগুলো বা খসড়াগুলো হলো প্রফেসর ইউনূসের আমলে, সেখানে বিএনপি, জামাত সহ বাকি যে দলগুলো আছে তারা অনেকে স্বাক্ষর করেছে। কিন্তু এখন পর্যন্ত বিএনপি তার স্বাক্ষরিত বিষয়গুলোকে বাস্তবায়নের পথে হাঁটতে দেখা যাচ্ছে না। রহস্যজনক কারণে এই দাবিগুলো একসময় বিএনপির ছিল, কিন্তু বিএনপি ক্ষমতায় বসে এই দাবিগুলোকে খুব একটা আমলে নিচ্ছে না। তো হঠাৎ করে চুপ্পুকে সরিয়ে দিয়ে নতুন প্রেসিডেন্ট কেন নির্বাচন হচ্ছে, এগুলো নিয়ে অনেক প্রশ্ন আসছে। এতদিন না সরিয়ে এখন কেন, বা দুদিন পরে না কেন? বলা হচ্ছে আগস্টের 27 তারিখের এই সরকারকে অবশ্যই সংবিধান সংস্কার কমিটির যেখানে সিগনেচারগুলো হয়েছে এগুলো বাস্তবায়ন করতে হবে, কারণ সেই কমিশনে এই বিষয়গুলো উল্লেখ আছে। তাহলে বিএনপিকে কি করতে হবে? যদি আগস্টের 27 তারিখে 27 তারিখের পরে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়, সেক্ষেত্রে সংবিধানের 70 অনুচ্ছেদ এড়িয়ে যেতে হবে বিএনপিকে। সেই ক্ষেত্রে কি হবে? বিএনপির পার্লামেন্টারিয়ানরা বা সদস্যরা তারা যে কাউকে পছন্দ ভোট দিতে পারবেন, কারণ এটা বাংলাদেশের সংবিধানে নতুন করে সংস্কারের মাধ্যমে যুক্ত করে গেছে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। বিষয়টি আপনারা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো জামাত কর্নেল অলি আহমেদকে দিয়েছেন তাদের প্রার্থী, বিএনপি দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই তো দুজনই বিএনপির পোড় খাওয়া এবং ডাকসাইটের নেতা। বাংলাদেশের জন্য দুজন, আমি বলবো যে ভালো মানুষ। আমার ব্যক্তিগতভাবে দুজনের সাথে ভালো সম্পর্ক আছে, আমি দুজনকে ভালো মানুষ হিসেবে চিনি। এটার ব্যতিক্রম আমি এখন কিছু বলতে চাই না। আবার সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে যুদ্ধাপরাধী বা স্বাধীনতা বিরোধী জামাত তারা পেয়েছে একজন মুক্তিযোদ্ধাকে তাদের প্রেসিডেন্ট পছন্দ করেছে। দেখেন কি ইন্টারেস্টিং ব্যাপার। আবার দেখেন যেই দলটি স্বাধীনতার ঘোষণা দিয়েছে বিএনপি, তারা একজন রাজাকার পুত্রকে প্রেসিডেন্ট করতে যাচ্ছে। এটিও সোশ্যাল মিডিয়ার খুব আলোচিত বিষয়। মানে বাংলাদেশের না, ইতিহাসের রাজনীতিগুলো যদি কখনো লেখা হয় এইভাবেই লেখা হবে হয়তো, যে জামাত কিন্তু ৭১-এ যুদ্ধ বিরোধী মানে আমাদের ৭১ বা স্বাধীনতার বিরোধী একটা শক্তি, সবাই জানি আমরা। সেই জামাত তারা দিচ্ছে একজন মুক্তিযোদ্ধাকে, মানে কি বলবো, যুদ্ধের মাঠের একজন বীরকে, কর্নেল অলিকে। আর যেই বিএনপি স্বাধীনতা, বিএনপি না, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি বা তার দল দিচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, যাকে বলা হচ্ছে লিস্টেড তার বাবা একজন যুদ্ধাপরাধী ছিলেন বা রাজাকার ছিলেন। এই দুটো নিয়ে তার বাবা কি ছিলেন, তার চেয়ে বড় কথা তিনি কি ছিলেন? তিনি অবশ্যই একজন দেশপ্রেমিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং বিএনপির জন্য বা হাসিনা বিরোধী আন্দোলনে দীর্ঘদিন রাজপথে লড়াই করেছেন। খুবই ভদ্র, সফিস্টিক একজন ভদ্র মানুষ। এটা নিয়ে আমি তাকে নিয়ে কোনো বিভ্রান্তিকর তথ্য দিতে চাই না, বাট ইতিহাসের পাতা থেকে তার বাবা রাজাকার ছিলেন, এটা মোটামুটি সবাই জানে। আর কর্নেল অলি কিন্তু মানে একজন বীর ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। তো দেখেন রাজনীতি কিভাবে পরিবর্তন হয়। তো বলা হচ্ছে যে সংবিধানের যদি ২৭ আগস্টের আগে প্রেসিডেন্ট করে, তাহলে সরকার ৭০ অনুচ্ছেদের আওতায় এই প্রেসিডেন্ট নির্বাচন করবে। তো সেই প্রেসিডেন্ট নির্বাচনটি যদি হয়, কোনো সরকারি দল বা কোনো দলের এমপিরা দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারবে না, তাহলে তার এমপি পদ হারিয়ে যাবে। এটা দেখবেন আপনি পাকিস্তানেও এই আইনটা আছে। কেউ দলের সিদ্ধান্তের বাইরে, যেমন ইমরান খানের এমপিরা ইমরান খানের বাইরে কয়েকটা বিষয়ে ভোট দিতে গিয়েছিল এবং অনাস্থা ভোটে যুক্ত হয়েছিল সেনাবাহিনীর চাপে পড়ে, এবং পরবর্তী আদালত কর্তৃক তারা সবাই ডিসকোয়ালিফাইড হয়ে যায় এবং সেই আসনগুলোতে আবার নির্বাচন হয়ে ইমরান খানই জিতে। তো বাংলাদেশের আগামী আগস্টের ২৭ তারিখের পর বিএনপি যদি সেই সংবিধান সংস্কার বিষয়গুলোকে বাস্তবায়ন করে পার্লামেন্টে, আমাদের নেক্সট যে অধিবেশন বসতে যাচ্ছে সেখানে বাস্তবায়ন করে, তাহলে ৭০ অনুচ্ছেদ আর থাকবে না। তাহলে যে কোনো সংসদ সদস্যরা তাদের ইচ্ছে মতো ভোট দিতে পারবে, দলের সিদ্ধান্ত অনুযায়ী নয়। এখন ভয়টা হলো অলি আহমেদকে বিএনপির মধ্যে অনেকেই ভালোবাসেন। তিনি জিয়াউর রহমানের সঙ্গে লড়াই করেছেন, জিয়াউর রহমানের খুব কাছের একজন বিশ্বস্ত ব্যক্তি। তো
তো এই ব্যক্তি জামায়াতের প্রার্থী আর মির্জা ফখরুল বিএনপির প্রার্থী। যদি ২৭ তারিখের আগে ২০ তারিখের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যায় তাহলে পূর্বের সংবিধান অনুযায়ী হয়ে যাবে। ২৭ তারিখের পরে হলে বিএনপিকে নতুন সংবিধান সংস্কারের আওতায় এই প্রেসিডেন্ট নির্বাচনটি করতে হবে। সেজন্য বিএনপি মোটামুটি ৭ দিন আগেও প্রেসিডেন্ট নির্বাচন করে কোনোভাবেই মানে জামাতের প্রার্থীকে বিজয়ের সুযোগ দিতে চাচ্ছে না, কারণ এখানে জামাত খুব দুর্দান্ত চাল দিচ্ছে। বিএনপির সাবেক ব্যক্তিকে এবং জিয়াউর রহমানের ব্যক্তিকে এবং মুক্তিযুদ্ধের ব্যক্তিকে জামাত ট্রাম্প কার্ড হিসাবে ইউজ করে দিয়েছে তাদের পক্ষ থেকে, এবং এই চালেই বিএনপি ধাপাস করে পড়ে গেছে, যেই কারণে বিএনপি এখন প্রেসিডেন্ট নিজেদের পক্ষে রাখার জন্য ২০ তারিখের মধ্যেই নির্বাচনটি করতে চাইছে। তো জামাতের এক হিসেবে বলা যাচ্ছে বাংলাদেশের ৩৪৯ জন যে পার্লামেন্ট সদস্য আছেন এরা এই ভোটগুলো দিবেন। তো এই ভোটগুলো তাদের মধ্য থেকে যারা সর্বাধিক পাবে, তো সর্বাধিককে বিএনপির ২৫০-এর উপরে আছে তাদের সংসদ সদস্য। একেবারে কনফার্ম বলা যায় আগামী নেক্সট প্রেসিডেন্ট হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখানে আর কোনো দ্বিমত নেই। কিন্তু যদি এই নির্বাচনটি ২৭ তারিখের পরে হতো, নতুন সংবিধানের আওতায় হতো, তাহলে ধারণা করা যাচ্ছে যে বিএনপির অধিকাংশ লোকই কর্নেল অলিকে ভোট দিতেন এবং জামাত তারা একজন প্রেসিডেন্ট পেয়ে যেতেন। এটা আটকাবার জন্য একটা বিষয়। আর শেষ যে বিষয়টি হলো, সংবিধান সংস্কার কমিটির এই প্রস্তাবে বিএনপির দুটো আপত্তি ছিল। এক, তারা বলছে যে আস্থা ভোট, আস্থা বা অনাস্থা ভোট, আর হলো বাজেট বিল, এই দুটোতে যেন কোনো সদস্য মানে নিজেদের দলীয় সংসদ সদস্যরা অন্য মানে তাদের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে না পারে, তাহলে দেখা যাবে যে সঠিকভাবে বাজেটগুলো বাস্তবায়ন করতে পারবে না অথবা সরকার পড়ে যেতে পারে। এটা হলো বিএনপির দাবি ছিল। অর্থাৎ বুঝিয়ে বলছি, ধরেন বিএনপি সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলছে অনেক সরকার, ধরেন সেক্ষেত্রে তাদের ২৫০ এমপির মধ্যে যদি ধরেন ১২০ জন বিএনপির বিরুদ্ধে ভোট দিয়ে বসে, বাকি জামাতের সঙ্গে যুক্ত হয়ে যায়, ভোট দিয়ে বসে, তাহলে বিএনপি সরকার পড়ে যাবে ঠাস করে। এইটাই তো, এই জন্য বিএনপি বলছে দুটো ইস্যুতে যেন তাদের সংসদ সদস্যরা বা নিজ দলীয় এমপিরা সিদ্ধান্তের বাইরে ভোট দিতে না পারে। একটা হলো আস্থা অনাস্থা ভোট, যেটা দিয়ে সরকার থাকে বা ফেলে যায়, যেটা পাকিস্তানে হয়েছে ইমরান খানের ক্ষেত্রে, আর একটা হলো বাজেট বিল। তো এই দুটো বিএনপির আপত্তি আছে, কিন্তু জামাত চাচ্ছে সব ক্ষেত্রে ৭০ অনুচ্ছেদ বাতিল হবে, এবং এখানে একজন পার্লামেন্ট সদস্য তার ইচ্ছে মতো স্বাধীনভাবে ভোট দিতে পারে। রাষ্ট্রের প্রয়োজনে দলের পক্ষে দিতে হবে এমন না, তার যদি মনে হয় দলের সিদ্ধান্তটা ভুল তাহলে সেই ভুলের বিরুদ্ধে ভোট দিতে পারে, তার যদি মনে হয় এই সিদ্ধান্তটা রাইট তাহলে তিনি পক্ষে ভোট দিতে পারে, তার সেই ভোট দেওয়ার অধিকার দিতে হবে এই বিষয় নিয়ে। তো ২০ তারিখে যদি প্রেসিডেন্ট নির্বাচন হয়, আমরা মির্জা ফখরুল ইসলামকে কনফার্ম ধরে নিচ্ছি তিনি প্রেসিডেন্ট হচ্ছেন। আরো কিছু পরিবর্তন আসছে, তার স্থলাভিষিক্ত হচ্ছেন এলজিআর ডিপার্টমেন্টে আমাদের সালাউদ্দিন ভাই, আর আমার খুবই প্রিয় মানুষ, তার সাথে আমার দীর্ঘ লড়াই সংগ্রাম আন্দোলনের ইতিহাস আছে, যিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন, বুঝছেন তো, আমাদের অ্যানি ভাই, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই, তার সাথে অনেক হিস্ট্রি আছে, বলবো একদিন আপনাদের, মজার মজার হিস্ট্রি আছে অ্যানি ভাইয়ের সাথে। আওয়ামী লীগের ভয়াবহ দিনগুলো আমরা একসাথে পার করেছিলাম অনেকভাবে। অ্যানি ভাই আমাকে কিভাবে সেভ করছেন, আমি কিভাবে অ্যানি ভাইকে সেভ করছি, সেই হিস্ট্রিগুলো আপনাদের বলবো। মানে লন্ডন পালিয়ে যাওয়ার আগের হিস্ট্রিগুলো আছে কিছু মজার মজার। তো আমি বিশ্বাস করি আমাদের শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই একজন যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, দলের জন্য, দেশের জন্য খুব ডেডিকেটেড একজন ব্যক্তি, তরুণদের জন্য খুব বলবো কি পজিটিভ একজন ব্যক্তি। তো সবকিছু মিলে আগামী রাজনীতিতে জামাত বিএনপিকে একটু টাফ টাইম দিবে বোঝা যাচ্ছে, এবং এই অনুচ্ছেদগুলো বা সংবিধান সংস্কারের অনেকগুলো বিষয় বাস্তবায়ন হয়ে গেলে মাঠে বোধহয় খুব হার্ড লাইনে জামাত আসতে পারে। আর যদি গণভোটের যে বিষয়গুলো পুরোপুরি বাস্তবায়ন হতো তাহলে আমার মনে হয় বাংলাদেশ একটা সঠিক পথ পেত, কারণ সরকারি দলের বিরোধী দলের মধ্যে যে প্যারালালি রিলেশনটা বা ক্ষমতার ভারকেন্দ্রটা এক পক্ষে না গিয়ে দুই পক্ষের মাঝে সমান্তরাল থাকা, এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ ছিল। সেই ক্ষেত্রে আমার মনে হয় আজকে বিদ্যুৎ সংকটে আমাদের ভুগতে হতো না, রাজনৈতিক কুট কালচার আমাদের পড়তে হতো না, বাংলাদেশ সঠিক পথটা ফিরে পেত। তাই বলছি গণভোটের পক্ষে থাকা উচিত, এবং গণভোটের যে বিষয়গুলো ছিল এগুলো সরকারের বাস্তবায়ন করা উচিত, যাতে আগামীর বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।